হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 12 এর ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটি স্টার্ট করতে চলেছি। এবং আমরা ক্লাস 12 এর যদি এক্সাম প্যাটার্ন দেখি, সেখানে কিন্তু ক্লাস 12 এর পরীক্ষায় তোমাদের এই চ্যাপ্টারটি বেশ একটা ভালো মার্কস ক্যারি করে থাকে। এবং আজকের যে এই চ্যাপ্টারটি আমরা স্টার্ট করছি, আমরা একদম ডিটেলে সমস্ত কিছু পড়বো যাতে তোমরা এই চ্যাপ্টারটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারো এবং পরীক্ষায় যে কোনো রকমের প্রশ্ন আসুক যাতে তোমরা এই চ্যাপ্টার সেখান থেকে সমস্ত রকমের প্রশ্নের উত্তর করে আসতে পারো। তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। কিন্তু তার আগে একটা কথা বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ এখান থেকে তোমরা এমন ভিডিওস রেগুলারলি পেতে থাকবে যেগুলো তোমাদেরকে তোমাদের পড়াশোনায় এবং বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনে অনেক বেশি হেল্প করতে চলেছে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল বলছি, যে কারোর যদি ফিজিক্সের যে কোনো চ্যাপ্টার, ক্লাস 12 এর বা ক্লাস 11 এর যে কোনো চ্যাপ্টারে কোনো রকমের ডাউট থেকে থাকে, তোমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে সেই চ্যাপ্টারটি সার্চ করতে পারো। এবং সেখানে আমি তোমাদের যে পড়িয়ে রেখেছি সেই আগের ভিডিওগুলো, সেগুলো যদি তোমরা দেখো, তো দেখবে তোমাদের সেই চ্যাপ্টার সংক্রান্ত সমস্ত ডাউট প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা নতুন, যারা আমার সম্পর্কে জানো না, আমার নাম সায়ন দাস। এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্সে এমটেক করছি। ওকে, তাহলে আমি তোমাদেরকে এই ফিজিক্সের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেগুলোতে গাইড করার চেষ্টা করবো। তাহলে চলো আমরা আমাদের আজকের যে এই চ্যাপ্টারটি, দ্যাট ইজ অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারটি স্টার্ট করি। দেখো, এই যে অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটিতে আমরা কি পড়বো? এই চ্যাপ্টারটিতে আমরা বেসিক্যালি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব এবং পরবর্তী সময়ে পিএন জাংশন, ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করবো, তাই তো? তাহলে সবার প্রথমে আমাদের কি বুঝতে হবে? সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে এই অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এই বিষয়টা কি হয়। দেখো, এতদিন অবধি আমরা দুটো জিনিস সম্পর্কে ন্যাচারালি পড়ে এসেছি। একটা কি? একটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের অন্তরক বা আমাদের হচ্ছে ইনসুলেটর। এই দুটো জিনিস সম্পর্কে এতদিন আমরা পড়ে এসেছি, পরিবাহী বা আমাদের হচ্ছে কন্ডাক্টর, আর অন্তরক বা ইনসুলেটর। এবার এই পরিবাহী কি হয়? পরিবাহীর মধ্য দিয়ে খুব সহজেই কারেন্ট ফ্লো করতে পারে। পরিবাহী আমরা কাদেরকে বলি? যাদের মধ্য দিয়ে খুব সহজেই কারেন্ট ফ্লো করতে পারে। পরিবাহীর এক্সাম্পল কি হতে পারে? বিভিন্ন ধাতু, সেগুলো হচ্ছে এক একটা পরিবাহী, তাই তো? আর অন্তরক কি? অন্তরক হচ্ছে যাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে না। যেরকম আমরা যদি অন্তরকের উদাহরণ নিই, অন্তরকের উদাহরণ কি হবে? যে আমাদের যদি কাঠ, তারপর কাগজ ইত্যাদি, কি ইত্যাদি হচ্ছে আমাদের এক্ষেত্রে অন্তরকের উদাহরণ। ওকে, এখানে কাঠ বলতে কি? কাঠ বলতে আমি শুকনো কাঠের কথা বলছি। ওকে, কাঠ যদি ভেজা অবস্থায় থাকে তার মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ পরিবাহিত হতে পারবে। ওকে, তাহলে এখানে আমরা কি দিয়ে কথা বললাম? এখানে আমরা কথা বললাম যে পরিবাহী এবং অন্তরক কি হয়। তাহলে পরিবাহী কোনগুলো? যাদের মধ্য দিয়ে খুব সহজেই হিউজ অ্যামাউন্ট অফ তড়িৎ পরিবাহিত হতে পারছে। আর অন্তরক কোনগুলো? অন্তরক হচ্ছে যাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারছে না। তাহলে যদি এদের মাঝামাঝি কেউ থাকতো, যার মধ্য দিয়ে কারেন্ট তো প্রবাহিত হতে পারবে, কিন্তু সেটা পরিবাহীর মতো কি হবে? পরিবাহীর মতো বেশি হবে না। আবার কি? আবার এই যে অন্তরকের মতো একদমই তড়িৎ প্রবাহিত হচ্ছে না, সেটাও হবে না। তাহলে আমাদের যদি এমন কোনো পদার্থ থাকতো যার মধ্য দিয়ে কি? যার মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবাহিত হতে পারতো, কিন্তু সেটা কি? সেটা পরিবাহীর মতো এত বেশি পরিমাণ তড়িৎ হতো না, তাহলে সেই যে পরিবাহী, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি অর্ধ পরিবাহী। কারণ এই পরিবাহীর মতো বিহেভ তো করছে, যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত তো হচ্ছে, কিন্তু কি? কিন্তু সেটা কিন্তু পরিবাহীর মতো বেশি নয়। আবার এটা অন্তরকের মতো এমনও না যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারছে না। তাহলে আমাদের যদি এমন কিছু পদার্থ থাকে যার মধ্য দিয়ে অন্তরকের তুলনায় কিছুটা বেশি পরিমাণে, কারণ অন্তরকের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিতই হচ্ছে না, তাহলে অল্প পরিমাণ যদি তড়িৎ প্রবাহিত হতে পারে, তাহলে সেই যে আমাদের পদার্থগুলো, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর। দেখো, কন্ডাক্টর তার সেমি, তাই না? তাহলে সেমি কন্ডাক্টর মানে কি? যার মধ্য দিয়ে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারছে। এবার এই যে আমাদের পরিবাহীর এক্সাম্পল আমরা কি দেখলাম? পরিবাহীর এক্সাম্পল দেখলাম যে আমাদের যে বিভিন্ন মেটাল গুলো রয়েছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের পরিবাহী হিসেবে বিহেভ করে। অ্যান্ড অন্তরকের এক্সাম্পল আমরা কি দেখলাম? অন্তরকের এক্সাম্পল ধরো পেপার। ওকে, পেপার কি? পেপার হচ্ছে একটা আমাদের অন্তরক। বা ধরো নাও, এখানে আমরা বলে দিচ্ছি যে এক্ষেত্রে গ্লাস, আমাদের যে কাঁচ, সেটাও কি? সেটাও অন্তরকের মতো ব্যবহার করে, তাই তো? তাহলে এক্ষেত্রে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর সেটা কি হবে? আমাদের যে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর সেটা কি হবে? সেটা আমাদের তাহলে একটু দেখা যাক যে আমাদের অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কি হচ্ছে। দেখো, এই যে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এটা কি? তাহলে যার মধ্য দিয়ে খুব কম পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে? যে যেখান দিয়ে ভেরি লেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। ওকে,
অফ কারেন্ট ফ্লো করবে, ভেরি লেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো যেখান দিয়ে হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে সেমিকন্ডাক্টর। বাই দ্য ওয়ে, আমি তোমাদের যে বিভিন্ন বিষয়গুলো এক্সপ্লেন করব, আমি তোমাদের বাংলা এবং ইংরেজি দুটোতেই এক্সপ্লেন করব। আর আমি যে ম্যাক্সিমাম জিনিসগুলো লিখবো সেগুলো আমি ইংলিশে লিখবো। অ্যান্ড তোমরাও এটাই প্র্যাকটিস করবে, কারণ কি এই ক্ষেত্রে দেখো আমি বাংলা ইংরেজি দুটোই বলছি। এবার পরবর্তী সময়ে তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তারা যখন বাংলা মিডিয়ামের বইটা পড়বে তখন তোমরা বাংলার সমস্ত টার্ম তো ভালো করে শিখে যাবে এবং বুঝেই যাবে। কিন্তু তোমরা পরবর্তী সময়ে যখন কলেজে যাবে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, সেখানে এখন থেকে যদি তোমাদের ইংলিশে গ্রিপ থাকে, সেটা কিন্তু তোমাদেরকে অনেক বেশি হেল্প করতে চলেছে। তাহলে আমি তোমাদের জন্য সেটারও খেয়াল রাখবো যে এই ক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকটা টার্ম বাংলা ইংরেজি দুটোতেই বলবো, কিন্তু আমি ম্যাক্সিমাম জিনিস ইংলিশে লিখবো এবং তোমরাও সেই টার্মগুলো আস্তে আস্তে শিখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে সেমিকন্ডাক্টর কি হচ্ছে, এটা এমন কিছু পদার্থ যাদের মধ্যে খুব কম পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার এক্ষেত্রে আমাদের যে সেমিকন্ডাক্টর, সেই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল কোনগুলো হয়? তাহলে আমি সেমিকন্ডাক্টর বারবার লিখতে অনেকটা সময় লাগে, আমি এসসি লিখছি, ঠিক আছে, যে সেমিকন্ডাক্টর। এবার এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল কোনগুলো হবে? দেখো, আমাদের যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে আমরা এবার কথা বলতে চাই, যে আমাদের অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো রয়েছে। দেখো, অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো, আমরা যদি আমাদের পিরিয়ডিক টেবিল দেখি, সেই ক্ষেত্রে আমাদের পিরিয়ডিক টেবিলের মধ্যে কার্বন গ্রুপের মধ্যে কে কে রয়েছে? কার্বন গ্রুপের মধ্যে রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে আমাদের টিন, আর হচ্ছে আমাদের লেড, তাই তো? আমাদের কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন আর লেড, এরা আমাদের রয়েছে হচ্ছে কার্বন গ্রুপের মধ্যে। তাহলে এই যে আমাদের এই পদার্থগুলো রয়েছে, এই যে আমাদের এই এলিমেন্টগুলো রয়েছে, এই কার্বন গ্রুপের মধ্যে আমাদের এই সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, এরাই বেসিক্যালি আমাদের এক্ষেত্রে অর্ধ পরিবাহী পদার্থ হিসেবে আচরণ করে, ঠিক আছে? সিলিকন এবং জার্মেনিয়াম এরাই তাহলে অর্ধ পরিবাহী পদার্থ হিসেবে আচরণ করে। এবার এই যে এরা অর্ধ পরিবাহী পদার্থ হিসেবে আচরণ করছে, আমরা অনেক সময় এদের বিভিন্ন যে যৌগগুলো, তাদেরকেও অনেক সময় অর্ধ পরিবাহী আচরণ করতে দেখতে পারি। এবার এই যে আমাদের এই যে আমাদের কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। তাহলে সিমিলারলি সিলিকনের ভ্যালেন্সি কত? সিলিকনের ভ্যালেন্সিও 4। জার্মেনিয়ামের ভ্যালেন্সি কত? জার্মেনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 4, কারণ এরা কি, এরা সব কার্বন গ্রুপে প্রেজেন্ট। তাহলে এদের ভ্যালেন্সি সবার কত? এদের সবার যোজ্যতা হচ্ছে 4, তাই তো? এবার এদের যোজ্যতা যদি 4 থাকে, আমরা সবাই জানি যে এই যে কার্বন, সে কিরকম বন্ড তৈরি করে? এই ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে আরো 4টা কার্বনের সঙ্গে। তাহলে সিমিলারলি এখানে আমাদের যে সিলিকন, জার্মেনিয়াম, তারাও কি করবে? তারাও আরো যে সিলিকন, জার্মেনিয়াম, তাদের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, এবং কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এরা কি করবে? যে একটা নিজেদের কেলাস তৈরি করবে। তাহলে আমি যদি একটা ড্র করার চেষ্টা করি যে এদের কেলাসটা কিরকম হবে, ধরে নাও এখানে একটা সিলিকন আছে, এই সিলিকনের বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, তাই না? কারণ এর যোজ্যতা কত? এর যোজ্যতা হচ্ছে 4। তাহলে এর পাশে ধরো আরেকটা সিলিকন আছে, তারও বহিস্থ কক্ষে 4টা ইলেকট্রন আছে। সিমিলারলি এখানে আরেকটা সিলিকন আছে, তারও বহিস্থ কক্ষে কি আছে? তারও বহিস্থ কক্ষে 4টা ইলেকট্রন আছে। এখানে আরেকটা সিলিকন আছে, তারও বহিস্থ কক্ষে 4টা ইলেকট্রন আছে। তাহলে এখানে কি হবে? এখানে এদের মধ্যে পেয়ার তৈরি হবে, তাই না? যে এই যে আমাদের কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, তাই তো? এদের মধ্যে কি হয়? এদের মধ্যে সমযোজী যৌগ তৈরি করে, রাইট? এদের মধ্যে এরকম কোভ্যালেন্ট বন্ডগুলো তৈরি হবে। হ্যাঁ, ওপরেও একটা থাকবে, আমি ড্র করে দিচ্ছি, ধরো যে আমাদের এখানে কি হবে? এখানে আমাদের আরেকটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, এখানে আরেকটা ধরো সিলিকন আছে। তাহলে তারও এরকম কি আছে? তারও এরকম আমাদের 4টা কি আছে? 4টা আমাদের ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন আছে। তাহলে এইভাবে কোভ্যালেন্ট বন্ডগুলো তৈরি হচ্ছে। সিমিলারলি আমরা যদি আরো দেখতে চাই, এক্ষেত্রে আরো কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। কিরকম ভাবে থাকবে পুরো কেলাসটা? আমি যদি পুরো আরো একটু এক্সটেন্ড করার চেষ্টা করি, ধরো আমি যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করি, তাহলে এখানে কি থাকবে? এখানে ধরে নাও যে আমাদের এখানে আরেকটা সিলিকন আছে, তার মধ্যেও এখানে ধরো এইভাবে আমাদের বন্ড তৈরি হচ্ছে। তাহলে এইভাবে করে আমাদের পুরো যে কেলাসটা, সেই পুরো কেলাসটা থাকবে, তাই তো? তাহলে আমাদের সিলিকনের যে কেলাসটা, সেটা এরকম দেখতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে তোমাদের মাথায় আসবে, তাহলে আমাদের যে আমরা বলছি যে এরা যে তড়িৎ পরিবহন করছে অল্প পরিমাণে, বা আমাদের যে ধাতব পরিবাহীগুলো তারা বেশি তড়িৎ পরিবহন করছে, আমাদের যে অন্তরকগুলো তারা কম তড়িৎ পরিবহন করছে, এর পিছনে কারণটা কি? যে এরা বেশি তড়িৎ পরিবহন করার কারণ কি, এরা কম তড়িৎ পরিবহন করার কারণ কি, বা অর্ধ পরিবাহীগুলো তারা মধ্যম পরিমাণ বা মিডিয়াম পরিমাণ তড়িৎ পরিবহন করার কারণ কি? সেই কারণগুলো নিয়ে চলো আমরা একটু কথা বলি। এবং এখানে আমরা কি নিয়ে কথা বলবো? এখানে আমরা কথা বলবো হচ্ছে আমাদের নেক্সট কনসেপ্ট, সেটা কি? সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড কনসেপ্ট, বা আমাদের শক্তিপটি কনসেপ্ট। তাহলে এখন আমরা কি নিয়ে কথা বলবো? এখন আমরা কথা বলবো হচ্ছে এনার্জি ব্যান্ড কনসেপ্ট নিয়ে, বা আমাদের শক্তিপটি কনসেপ্ট নিয়ে। বুঝতে পারলে? তাহলে এবার এই যে এনার্জি ব্যান্ড কনসেপ্ট বা শক্তিপটি কনসেপ্ট, এটা বেসিক্যালি কি? দেখো,
আমাদের যে তড়িৎ পরিবহন, সেই তড়িৎ পরিবহনে কারা অংশগ্রহণ করে? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে হচ্ছে ফ্রি ইলেকট্রন, তাই তো? তোমরা এটা আগেও পড়েছো যে তড়িৎ পরিবহনে কারা অংশগ্রহণ করে? ফ্রি ইলেকট্রন। এবং আমাদের যে ধাতব পরিবাহী, তারা কেন এত বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে? কারণ তাদের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন রয়েছে। আর অন্তরক, তারা কেন তড়িৎ পরিবহন করতে পারে না? কারণ তাদের মধ্যে নেগলিজিবল অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রন থাকে, প্রায় নেই বললেই চলে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ধাতব পরিবাহীগুলোর মধ্যে যেহেতু প্রচুর ফ্রি ইলেকট্রন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করছে? তারা এই ক্ষেত্রে তড়িৎ পরিবহনে প্রচন্ড পরিমাণে অংশগ্রহণ করছে। আর অন্তরকগুলো, সেই অন্তরকগুলো কি করে? অন্তরকগুলো এক্ষেত্রে আমাদের, তাদের মধ্যে যেহেতু এই ফ্রি ইলেকট্রনের সংখ্যা খুবই কম বা নেগলিজিবল হয়, নগণ্য হয়, সেই জন্য তারা কিন্তু তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে না। তাহলে এবার এই ক্ষেত্রে অর্ধপরিবাহী, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, বা আমাদের যে এই এনার্জি ব্যান্ড কনসেপ্ট, সেটা কি? তোমরা বোঝো যে ফ্রি ইলেকট্রন আমরা কাকে বলছি। আমাদের যে বিভিন্ন কক্ষ, মানে আমাদের যে যোজ্যতা কক্ষে ইলেকট্রনগুলো রয়েছে, দেখো এবার সেই ইলেকট্রনগুলো, তোমরা পরমাণুর গঠন পড়েছো। পরমাণুর গঠনে তোমরা যে বোরের তত্ত্ব, সেখানে কি দেখেছো? প্রত্যেকটা যে কক্ষপথ, তারা কি বোঝায়? তারা একটা শক্তি লেভেল বোঝায়, তারা একটা শক্তি স্তর বোঝায়, এনার্জি লেভেল বোঝায়, তাই তো? তার মানে আমাদের যে যোজ্যতা কক্ষ, সেই যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো রয়েছে, তাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে। এবার তাদের যদি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, আমরা বলতে পারি যে তারা একটা পার্টিকুলার এনার্জি লেভেলে রয়েছে। এবার তারা যে একটা পার্টিকুলার এনার্জি লেভেলে রয়েছে, তাহলে সেই যে এনার্জিটা হচ্ছে, সেটাকে আমরা একটা ব্যান্ড হিসেবে যদি কনসিডার করি, সেটাকে যদি আমরা একটা শক্তি পটি হিসেবে কনসিডার করি, তাহলে এই যে যোজ্যতা কক্ষগুলো, তারা তারা যেই শক্তি স্তরে বা যেই শক্তি পটিতে থাকছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হলো ভ্যালেন্স ব্যান্ড। ওকে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, তাহলে আমাদের যে যোজ্যতা ইলেকট্রনগুলো, যোজ্যতা ইলেকট্রন মানে কি? যোজ্যতা ইলেকট্রন মানে তারা কিন্তু ফ্রি ইলেকট্রন নয়। ফ্রি ইলেকট্রন কখন? যে আমাদের তারা যখন যোজ্যতা কক্ষের থেকে একটু বাইরে বেরিয়ে এসছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে যোজ্যতা যে ইলেকট্রনগুলো, তারা কিন্তু ফ্রি ইলেকট্রন নয়। এবং যোজ্যতা ইলেকট্রনগুলো কোথায় থাকছে? যোজ্যতা ইলেকট্রন বা আমাদের যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, তারা থাকছে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, বা এটাকে আমরা কি বলি? ভ্যালেন্স ব্যান্ডকে বাংলায় আমরা বলি হচ্ছে যোজ্যতা পটি। ওকে, ভ্যালেন্স ব্যান্ডকে আমরা বাংলায় কি বলি? ভ্যালেন্স ব্যান্ডকে আমরা বলি হচ্ছে বাংলায় যোজ্যতা পটি। ওকে, তাহলে আমাদের যে যোজ্যতা ইলেকট্রনগুলো, তারা কোথায় থাকছে? তারা ভ্যালেন্স ব্যান্ড বা আমাদের এই যোজ্যতা পটির মধ্যে থাকছে। এবার এটার একটা নির্দিষ্ট শক্তি লেভেল আছে, এটার ধরুন এই একটা নির্দিষ্ট পার্টিকুলার এনার্জি লেভেল রয়েছে। ওকে, এবার এর থেকে একটু বেশি এনার্জি লেভেলে কে থাকে? এর থেকে একটু বেশি এনার্জি লেভেলে থাকে হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। ওকে, এর থেকে একটু বেশি এনার্জি লেভেলে কে থাকছে? এর থেকে একটু বেশি এনার্জি লেভেলে থাকছে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি। এখানে কি থাকছে? এটা থাকছে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি। এবং আমাদের এখানে যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট আছে, তারা কি? তারা দেখো, আমরা জানি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, বা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে, বা নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যেতে হয়, তাদেরকে কিছু পরিমাণ কি করতে হবে? কিছু পরিমাণ এনার্জি নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে যোজ্যতা কক্ষে ইলেকট্রনগুলো ছিল, তারা কিছু পরিমাণ শক্তি লাভ করার ফলে তারা কি হবে? তারা এই ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে যাবে, এবং তখন তারা কি করবে? তখন তারা এই ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন হিসেবে আচরণ করবে। কি বলছি? যে আমাদের যে এই ক্ষেত্রে যোজ্যতা কক্ষে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো তারা কি কিছু পরিমাণ শক্তি গ্রহণ করার ফলে তারা কোথায় যাবে? তারা যাবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, এবং তখন তাদেরকে আমরা কি বলবো? তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে ফ্রি ইলেকট্রন। এবং এই ক্ষেত্রে তখন তারা কি করবে? তখন তারা পরিবহনে অংশগ্রহণ করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড, তাদের মাঝখানে দেখো আমাদের কি থাকছে? তাদের মাঝখানে একটা শক্তির গ্যাপ থাকছে, তাই না? তাদের মাঝখানে কি থাকছে? তাদের মাঝখানে একটা শক্তির গ্যাপ থাকছে। এই যে আমাদের শক্তির গ্যাপটা থাকছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে এনার্জি গ্যাপ। ওকে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে এনার্জি গ্যাপ। এবং এই যে এনার্জি গ্যাপ, এটার উপরে বেস করেই কি হচ্ছে? এটার উপরে বেস করেই আমরা আমাদের যে তিন রকমের পদার্থগুলো পেলাম, যে আমাদের একটা হচ্ছে পরিবাহী পদার্থ, একটা হচ্ছে আমাদের অন্তরক পদার্থ, আরেকটা হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী পদার্থ, এদেরকে এই এনার্জি গ্যাপের কনসেপ্টের উপর বেস করেই আমরা এদেরকে কি করতে পারবো? আলাদা আলাদাভাবে ক্লাসিফাই করতে পারবো। তাহলে এই বিষয়টা আই হোপ তোমরা বুঝতে পারলে, যে আমাদের যোজ্যতা পটিতে যে ইলেকট্রনগুলো থাকছে, তারা কি? তারা হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন, তারা কিন্তু ফ্রি ইলেকট্রন নয়, তারা পরিবহনে অংশগ্রহণ
অংশগ্রহণ করে না। এবার এদের এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো তারা এই এনার্জি গ্যাপের সমান পরিমাণ এনার্জি পেলে তারা কোথায় আসতে পারবে? তারা আসতে পারবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। এবং একবার যখন তারা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এসে পৌঁছাবে তখন তাদেরকে আমরা কি হিসেবে ট্রিট করব? তখন তাদেরকে আমরা ট্রিট করব হচ্ছে ফ্রি ইলেকট্রন হিসেবে, এবং তখন তারা কি করবে? তখন তারা পরিবহনে অংশগ্রহণ করতে পারবে। তার মানে পরিবহনে অংশগ্রহণ করার জন্য কি ইম্পর্টেন্ট? যে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস বোঝো, তোমাদের অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসে, এটা কম্পিটিটিভ এক্সামেও আসে, যে ফ্রি ইলেকট্রন সেটা কোথায় পাওয়া যায়? সেটা কি ভ্যালেন্স ব্যান্ডে পাওয়া যায় নাকি কন্ডাকশন ব্যান্ডে পাওয়া যায়? মাথায় রাখতে হবে আমাদের যে ফ্রি ইলেকট্রন সেগুলো আমরা কোথায় পাই? সেগুলো আমরা পাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন বা কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাহলে আই হোপ এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, নেক্সট আমরা কি দেখব? যে এই যে আমরা এই কনসেপ্টটা শিখলাম, এই কনসেপ্টটার মাধ্যমে আমরা আমাদের যে তিন রকমের পদার্থ, পরিবাহী, অন্তরক এবং সেমিকন্ডাক্টর, এদেরকে কিভাবে ক্লাসিফাই করছে সেই পুরো বিষয়টা এখন আমরা বুঝবো। বাই দ্য ওয়ে, এই যে দেখো আমি এত কিছু লিখছি, বিভিন্ন আলাদা আলাদা কালার দিয়ে নোট তৈরি করছে, তোমরা কিন্তু এই নোটসগুলো পেতে পারবে। কিভাবে তোমরা এই নোটগুলো পেবে? তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ রয়েছে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেই অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। সেখানে গিয়ে তোমরা ক্লাস 12 এর সেকশনে গেলে তোমরা এই সমস্ত যে পিডিএফ নোটগুলো সেগুলো একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ওকে, তাহলে আমাদের নেক্সট আমরা কি বুঝতে চলেছি? নেক্সট আমরা বুঝতে চলেছি যে আমাদের এই যে তিন রকমের পদার্থ হচ্ছে তাদেরকে আমরা এই ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ডের কনসেপ্টের উপর বেস করে কিভাবে এই ক্ষেত্রে কি করছি, কিভাবে আমরা ক্লাসিফাই করছি। তাহলে কিভাবে ক্লাসিফাই করছি চলো দেখা যাক। আমরা সবার প্রথমে ধরো কিসের কথা বলছি? সবার প্রথমে আমরা কন্ডাক্টর বা পরিবাহীর কথা বলছি। সবার প্রথমে আমরা কিসের কথা বলছি? সবার প্রথমে আমরা কন্ডাক্টর বা পরিবাহীর কথা বলছি। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ধরে নাও এটা কি, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর এটা কি, এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমরা যদি নোটিস করো, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে কোনো গ্যাপ নেই। তার মানে বেসিক্যালি কি হয়? কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে আমাদের কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, তারা একে অপরের সঙ্গে কিভাবে থাকে? তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ অবস্থায় থাকে। তাহলে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড তারা যদি একে অপরের সঙ্গে ওভারল্যাপ অবস্থায় থাকে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কোনো এনার্জি গ্যাপ নেই। তাহলে আমাদের যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো সেগুলো ইজিলি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনে এসে, মানে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এসে তারা কি করতে পারছে? ফ্রি ইলেকট্রন হিসেবে বিহেভ করতে পারছে। তার মানে এই জন্যই কি হচ্ছে, আমাদের যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদের যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপ কত হচ্ছে? 0 হচ্ছে। আচ্ছা, এনার্জি গ্যাপকে আমরা কি দিয়ে ডিনোট করব? এনার্জি গ্যাপকে আমরা ইজি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আমাদের যে এনার্জি গ্যাপ সেটাকে আমরা ইজি দিয়ে ডিনোট করব। তাহলে এই ক্ষেত্রে কন্ডাক্টরের জন্য আমাদের ইজি কত হয়? ইজি হয় হচ্ছে 0। ওকে, কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের যে এনার্জি গ্যাপ সেটা 0 হয়। আমাদের কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড একে অপরের সঙ্গে ওভারল্যাপ অবস্থায় থাকে। তাহলে এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের এই যে কন্ডাকশন ব্যান্ড সেখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকছে, এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের এই কন্ডাক্টরগুলো প্রচুর পরিমাণে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখবো হচ্ছে ইনসুলেটর বা আমাদের যে এক্ষেত্রে অন্তরক পদার্থ রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে নেক্সট আমরা কি দেখতে চলেছি? নেক্সট আমরা দেখতে চলেছি হচ্ছে যে ইনসুলেটর বা আমাদের যে অন্তরক রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে ইনসুলেটর, ওকে, ইনসুলেটর বা অন্তরক। তাহলে এই যে ইনসুলেটর বা অন্তরক এদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে আমাদের ইনসুলেটর বা অন্তরকের ক্ষেত্রে এটা ধরুন আমরা কি বলছি, এটা আমরা ধরো বলছি কন্ডাকশন ব্যান্ড, আর এটা আমরা কি বলছি? এটা আমরা বলছি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, এবার এদের মাঝখানে যে গ্যাপটা হয় না, এদের মাঝখানে যে গ্যাপটা হয় সেটা অনেক বেশি হয়। এদের মাঝখানে যে এনার্জি গ্যাপটা থাকে, সেই এনার্জি গ্যাপটা কি, সেই এনার্জি গ্যাপটা অনেক বেশি হয়। ঠিক আছে, এদের মাঝখানে যে এনার্জি গ্যাপটা থাকে সেই এনার্জি গ্যাপটা অনেক বেশি হয়, এবং এটা কত হয়? এটা নিয়ারলি ধরে নাও 6 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। এবারে ইলেকট্রন ভোল্ট কি? অনেকের মাথায় আসবে স্যার ইলেকট্রন ভোল্ট জিনিসটা কি। দেখো, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির এক রকমের একক। আমরা কি জানি? আমরা জানি কার্য এবং শক্তি পরস্পরের ইকুইভ্যালেন্ট। আমরা কার্যর একক যদি জুল হয় তাহলে শক্তির এককও জুল বলতে পারি। কিন্তু আমাদের যখন এই ছোট ছোট বিষয়ে আমরা যখন ইলেকট্রন, প্রোটন এদের বিভিন্ন শক্তি নিয়ে ডিসকাস করব, তখন আমরা ন্যাচারালি এই ইলেকট্রন ভোল্ট এই এককটাকে ব্যবহার করে থাকি। এই এককটা কি হয়, এটার সঙ্গে জুলের সম্পর্ক কি, সমস্ত কিছু আমি একটু পরেই বলছি। ওকে, তো তোমরা জাস্ট মাথায় রাখো যে ইলেকট্রন ভোল্ট
কি, সেটা হচ্ছে শক্তির একটা একক। এবং এই ক্ষেত্রে আমাদের যে ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি গ্যাপ কত হয়? ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি গ্যাপ নিয়ারলি 6 ইলেকট্রন ভোল্ট বা এর থেকেও বেশি হয়। তার ফলে কি হচ্ছে, এত বেশি এনার্জি গ্যাপ হওয়ার জন্য এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পৌঁছাতেই পারছে না। তার ফলে আমাদের যে মুক্ত ইলেকট্রন, সেই মুক্ত ইলেকট্রন প্রায় থাকছেই না, বা যদি একটা দুটো পৌঁছে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে নেগলিজিবল মুক্ত ইলেকট্রন থাকছে। তার ফলে এরা কিন্তু পরিবহনে অংশগ্রহণ করতে পারছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা এনার্জি গ্যাপ কিরকম হচ্ছে সেটা বুঝলাম। তাহলে নেক্সট আমরা যদি কথা বলি, নেক্সট আমরা কাদেরকে নিয়ে কথা বলবো? নেক্সট আমরা কথা বলবো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর, তাই তো? সেমিকন্ডাক্টর, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে সেটা এবার আমরা বুঝতে চলেছি। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা কি, এটা ধরো আমাদের হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর আমাদের এটা কি, এটা ধরো আমাদের ভ্যালেন্স ব্যান্ড। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, তোমরা যদি নোটিস করো যে আমাদের এই ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, তার মাঝখানে কি, তার মাঝখানে একটা গ্যাপ রয়েছে, তাই না? এবং এই যে গ্যাপটা, সেটা যদি আমরা লক্ষ্য করি, পরিবাহীর ক্ষেত্রে কি, পরিবাহীর ক্ষেত্রে এই গ্যাপটা ছিলই না। আর আমাদের যে অন্তরক, তার ক্ষেত্রে এই গ্যাপটা বিশাল বড় ছিল, যে অনেক বড় ছিল। তার ফলে কি হচ্ছিল, যে আমাদের অন্তরকের ক্ষেত্রে পরিবহনে অংশগ্রহণ করতে পারছিল না। কিন্তু এখানে আমাদের গ্যাপটা কি হয়, গ্যাপটা অনেক ছোট হয়। ঠিক আছে, এখানে আমাদের গ্যাপটা কি হয়, গ্যাপটা অনেক ছোট হয়। এবং এক্ষেত্রে গ্যাপটা কত হয়? এই যে আমাদের অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে এনার্জি গ্যাপ, সেটা নিয়ারলি 1 ইলেকট্রন ভোল্ট হয়। ওকে, এবার আমি তোমাদের দুটো আলাদা আলাদা যে আমরা অর্ধপরিবাহী সম্পর্কে দেখলাম, সিলিকন এবং জার্মেনিয়াম, তাদের জন্য কত কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। কিন্তু আমরা নিয়ারলি কি দেখতে পাই, নিয়ারলি আমরা দেখতে পাই যে এটা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। তাহলে বুঝতে পারছো যে একটা ছোট এনার্জি। তাহলে এই ক্ষেত্রে এইটুকু এনার্জি পেলে কি হচ্ছে, আমাদের ইলেকট্রনগুলো এখান থেকে এখানে যাচ্ছে, তার ফলে তারা পরিবহনে অংশগ্রহণ করছে। কিন্তু স্বাভাবিকভাবে পরিবাহীর থেকে কম অংশগ্রহণ করবে, কারণ পরিবাহীর ক্ষেত্রে কি ছিল, ওভারল্যাপ হয়ে গেছিল। তাহলে এই যে এনার্জি গ্যাপ, সেটা যদি আমরা আলাদা আলাদা মেটেরিয়ালগুলোর জন্য দেখি, তাদের জন্য কত হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এটার থেকে অনেক সময় ডিরেক্ট কোয়েশ্চেন আসে যে কার জন্য এনার্জি গ্যাপের ভ্যালু কত। তাহলে সিলিকনের জন্য কত হয়? সিলিকনের জন্য হয় হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। এবং আমরা যদি জার্মেনিয়ামের জন্য দেখি, জার্মেনিয়ামের জন্য কত হবে? জার্মেনিয়ামের জন্য এটা হবে হচ্ছে 0.74 ইলেকট্রন ভোল্ট বা 0.7 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে জার্মেনিয়ামের জন্য এটা কত হচ্ছে? 0.74 ইলেকট্রন ভোল্ট। অ্যান্ড সিলিকনের জন্য এটা কত হয়? সিলিকনের জন্য এটা হয় হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা আমরা বুঝলাম যে এনার্জি ব্যান্ডের কনসেপ্টের উপর বেস করে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, এনার্জি ব্যান্ডের কনসেপ্টের উপর বেস করে আমাদের যে অর্ধপরিবাহী, সেই অর্ধপরিবাহী বিষয়টা কিরকম হচ্ছে, বা আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক, এদেরকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করছি। এবার নেক্সট আমরা যেটা নিয়ে দেখবো সেটাকে, সেটাতে আসার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, তারা অনেকেই জেনপাস ইউজি বা ডাব্লিউবিজেই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো। দেখো, এই জেনপাস ইউজি এবং ডাব্লিউবিজেই এই দুটো পরীক্ষার প্রিপারেশনের জন্যই আমাদের অ্যাপের মধ্যে দুটো পেইড কোর্স রয়েছে, যেটা তোমাদেরকে হেল্প করবে এই দুটো পরীক্ষায় একদম কমপ্লিট উপায়ে প্রিপারেশন করতে। এই ব্যাচগুলোতে তোমরা কি কি পেয়ে যাও, যে লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস, মক টেস্ট, ডিপিপি, আরো অনেক কিছু এখানে তোমরা পাবে। যেরকম আমাদের জেনপাস ইউজি কোর্সে লাস্ট ইয়ার একটা আরআইসি কোর্স ছিল, সেটাও যেরকম জেনপাস ইউজি ব্যাচের মধ্যে ইনক্লুডেড রয়েছে। ডাব্লিউবিজে এর ক্ষেত্রে লাস্ট ইয়ার আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসের কোনো সেরকম কোর্স ছিল না, সেই জন্য এটা ইনক্লুডেড নেই। এবছর যদি আসে তখন আমরা সেটা দেখবো। ঠিক আছে, তো আমাদের এই দুটো কোর্স রয়েছে, একটা হচ্ছে জেনপাস ইউজি 2025-এর জন্য, একটা হচ্ছে ডাব্লিউবিজে 2025-এর জন্য। তাহলে তোমরা যারা যারা ক্লাস 12-এ পড়ছো অ্যান্ড তোমরা যদি 2025 সালে এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন করবে ভাবছো, তাহলে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো। ব্যাচগুলো জয়েন করার জন্য কি করবে, যে তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেটাকে ডাউনলোড করে নেবে এবং সেখানে গিয়ে তোমরা এই ব্যাচগুলোর জন্য এনরোল করতে পারবে। আমাদের যে জেনপাস ইউজি ব্যাচ, সেই ব্যাচের ফিস কত, সেটা হচ্ছে 3199 টাকা। এগুলো ওয়ান টাইম ফিস, যে একবার পেমেন্ট করে দিলে তোমরা সমস্ত কিছু, যা কিছু এই ব্যাচে প্রোভাইড করা হবে, সমস্ত কিছু তোমরা অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড ডাব্লিউবিজে ব্যাচের ফিস কত, সেটা হচ্ছে 2499। ওকে, তাহলে তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করছো, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারো যে এই ব্যাচগুলোতে এনরোল করার জন্য। তাহলে নেক্সট এবার আমি কি বলছিলাম, দেখো নেক্সট আমি এবার যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা যদি এক কাজ করি, আমরা যদি 0 কেলভিন টেম্পারেচারে দেখি, যে আমরা যদি 0 কেলভিন টেম্পারেচারে দেখি, ঠিক আছে, তাহলে 0 কেলভিন টেম্পারেচারে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কি দেখা যায়, সেই ক্ষেত্রে ধরে নাও আমাদের যে 0 কেলভিন টেম্পারেচারে আমরা কাকে নিয়ে কথা বলছি, আমরা সেমিকন্ডাক্টরকে নিয়ে কথা বলছি। ঠিক আছে, আমরা সেমিকন্ডাক্টরকে নিয়ে কথা বলছি, এটা একটা সেমিকন্ডাক্টর আছে। তাহলে এইটুকু হচ্ছে এনার্জি গ্যাপ। ওকে, এটুকু হচ্ছে এনার্জি গ্যাপ। এবং 0 কেলভিন টেম্পারেচারে কি হয়, 0 কেলভিন টেম্পারেচারে আমাদের যে সমস্ত ইলেকট্রনগুলো কোথায় থাকে,
সমস্ত ইলেকট্রনগুলো থাকে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কোথায়, সমস্ত ইলেকট্রনগুলো থাকে হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। স্যার দুটো দুটো করে এটা কি আঁকলেন? দেখো এই ক্ষেত্রে কি দুটো ইলেকট্রনই তো পরস্পরের সঙ্গে বন্ডে থাকবে, তাই না? কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, তাই আমি দুটো দুটো করে লিখেছি। ওকে, তো আমাদের সমস্ত যে ইলেকট্রনগুলো তারা কোথায় থাকে? তারা থাকে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। এটা আমি কোন অর্ধপরিবাহী নিয়ে কথা বলছি? বিশুদ্ধ অর্ধপরিবাহী। এখনো কিন্তু আমি অবিশুদ্ধ বা এমন কোনো কিছু বলিনি, ঠিক আছে? তাহলে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী রয়েছে, এটা হতে পারে যে সিলিকন বা জার্মেনিয়ামের কেলাস রয়েছে। ওকে, তাহলে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আমাদের সমস্ত ইলেকট্রনগুলো রয়েছে 0 কেলভিন টেম্পারেচারে। এবার তার মানে কন্ডাকশন ব্যান্ডে কি কেউ আছে? কন্ডাকশন ব্যান্ডে কিন্তু কেউ নেই। তাহলে এই অবস্থায় 0 কেলভিন টেম্পারেচারে আমাদের কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কি, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে না। অ্যান্ড সমস্ত ইলেকট্রনগুলো কোথায় থাকে? তারা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে থাকে। তার মানে এই ক্ষেত্রে এই 0 কেলভিন টেম্পারেচারে আমরা যদি একটা সেমিকন্ডাক্টর নিই, আমরা যদি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী নিই, সে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে আমরা যদি 0 কেলভিন টেম্পারেচার দেখি, সেই 0 কেলভিন টেম্পারেচারে আমাদের যে সেমিকন্ডাক্টর তার যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, তোমরা সবাই রেজিস্ট্যান্স জানো, তোমরা সবাই প্রবাহী তড়িৎ পড়ে এসছো। সে রেজিস্ট্যান্স মানে কি? যে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতা। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 0 কেলভিন টেম্পারেচারে দেখি এবং সেই সময় যদি আমরা রেজিস্ট্যান্স দেখি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী, সেটা কত হয়? সেটা অসীম হয়। কারণ এর মধ্যে তো কোনো ফ্রি ইলেকট্রন নেই, এ তো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে না। তাহলে তড়িৎ পরিবহন করছেই না মানে কি? যে এর রোধটা কত? এর রোধটা হচ্ছে অসীম। তাহলে এবার যদি আমরা আস্তে আস্তে টেম্পারেচার ইনক্রিজ করি, আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হচ্ছে সেটা ধরো আমি নেক্সট পেজে লিখছি। তাহলে এখন আমি কিসের কথা মেনশন করছি? এখন ধরো আমি মেনশন করছি যে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের ধরো রুম টেম্পারেচারে চলে আসলো, ঠিক আছে? আমাদের রুম টেম্পারেচার অফকোর্স কি, অফকোর্স সেটা 0 কেলভিন টেম্পারেচার নয়, তার থেকে অনেকটা বেশি। তাহলে এই ক্ষেত্রে এখন কি আসছে? রুম টেম্পারেচারে চলে আসছে। তাহলে রুম টেম্পারেচারে যখন আসছে তখন কি হচ্ছে ভালো করে বোঝো, ঠিক আছে? আমি এই ছবিটাই কপি করে নিচ্ছি, যে যখন রুম টেম্পারেচারে আসছে তখন কি হচ্ছে, তখন কি হচ্ছে আমি তোমাদের বলছি। ওকে, তাহলে এই ক্ষেত্রে রুম টেম্পারেচারে যখন আসবে তখন কি হবে, যে কিছু কিছু ইলেকট্রন এই ক্ষেত্রে শক্তি গেইন করা স্টার্ট করবে। কারণ 0 কেলভিন টেম্পারেচার থেকে রুম টেম্পারেচারে আসলো, তার মানে কি? তার মানে ও তো হিট এনার্জি অ্যাবজর্ব করেছে, তাই না? যে ওর মধ্যে হিট এনার্জি এসেছে, তার মানে সেই এনার্জিগুলো যাচ্ছে কোথায়? কিছু ইলেকট্রন ধরে নাও যে এই ক্ষেত্রে কি করলো, কিছু ইলেকট্রন এই ক্ষেত্রে কিছু পরিমাণ এনার্জি পেয়ে গেছে। অ্যান্ড এনার্জি পেয়ে নিয়ে তারা কি করেছে? এনার্জি পেয়ে নিয়ে তারা এক্ষেত্রে কোথায় চলে এসছে? তারা চলে এসছে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। অ্যান্ড যখন তারা কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে তখন কি, তখন এখানে তাহলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। সিমিলারলি ধরে নাও এখান থেকেও একটা ইলেকট্রন চলে আসছে, এরকম তো প্রচুর থাকবে, আমি তো সবগুলো আঁকা এখানে পসিবল নয়, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল হিসেবে এঁকে দিচ্ছি, তাই না? তাহলে এই ধরো আমাদের এই ইলেকট্রনগুলো তারা কিছু পরিমাণ শক্তি গ্রহণ করার মাধ্যমে কোথায় এসছে? তারা কিছু পরিমাণ শক্তি গ্রহণ করার মাধ্যমে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে এসছে। এবং এই ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কিছু ছোট ছোট এরকম ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। তাহলে এখানে কি হলো বেসিক্যালি? তাহলে এখানে বেসিক্যালি আমাদের যে এখান থেকে ইলেকট্রনগুলো এখানে চলে এসছে, এখান থেকে ইলেকট্রনগুলো এখানে চলে এসছে। তাহলে এবার দেখো রুম টেম্পারেচারে কি হচ্ছে, রুম টেম্পারেচারে এই ক্ষেত্রে কিছু পরিমাণ ফ্রি ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে থাকছে। তাহলে আমাদের রুম টেম্পারেচারে কি হচ্ছে? রুম টেম্পারেচারে আমাদের কিছু পরিমাণ ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন তারা কিন্তু কন্ডাকশন ব্যান্ডে থাকছে। তাহলে এখন কিন্তু বিশুদ্ধ যে আমাদের অর্ধ পরিবাহীগুলো রয়েছে তারা কিছু পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারবে। আমরা যদি 0 কেলভিন টেম্পারেচারে দেখছিলাম, 0 কেলভিন টেম্পারেচার বা আমাদের পরম শূন্য উষ্ণতায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সেমিকন্ডাক্টরগুলো তারা কোনো রকম তড়িৎ পরিবহন করতে পারবে না। তার কারণ কি? তখন এই ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে কোনো ফ্রি ইলেকট্রন নেই। কিন্তু আমরা যদি এটাকে দেখি যে এই ক্ষেত্রে আমাদের যদি অল্প পরিমাণ রুম টেম্পারেচারে আসে, মানে অল্প পরিমাণ যদি উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, সেটা আমরা কিছু সংখ্যক ফ্রি ইলেকট্রনস কোথায় পেয়ে যাচ্ছি? কন্ডাকশন ব্যান্ডে। তার ফলে তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, যে এই যে ইলেকট্রনগুলো তারা তো এখান থেকে এখানে চলে গেল, তাহলে এই যে ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডে এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হলো না? ভ্যালেন্স ব্যান্ডে এখানে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হলো। তাহলে এই যে ফাঁকা জায়গাগুলোর সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কি বলছি? এই যে ফাঁকা জায়গাগুলোর সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হোল বা গর্ত। ওকে, বেসিক্যালি ধরো একটা ইলেকট্রন ছিল, সে যদি সেখান থেকে চলে যায় তাহলে কি সেখানে আমরা বলতে পারি একটা গর্ত মতো জায়গার সৃষ্টি হয়েছে। তাহলে এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি হোল বা গর্ত। তাহলে হোল বা গর্ত, এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ডেফিসিয়েন্সি
অফ ইলেকট্রন, যে ইলেকট্রনের অনুপস্থিতি, ইলেকট্রনের অনুপস্থিতির আগে আমরা কি বলছি, হোল বলছি, যে ইলেকট্রন এখানে ছিল, এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেছে, তাহলে এখানে যে ইলেকট্রনের অনুপস্থিতিটা সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, বা সেটাকে আমরা কি বলছি, হোল বা গর্ত। এবার দেখো এখানে এই হোল বা গর্ত, আমাদের এই অর্ধপরিবাহী পড়ার সময়, আমরা সেমিকন্ডাক্টর পড়ার সময় এই হোলটাকেও অনেক বেশি ইম্পর্টেন্স দেব। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে হোল আমরা কোথায় পাবো, আমি কি বলেছিলাম, ফ্রি ইলেকট্রন আমরা কোথায় পেতে পারি, ফ্রি ইলেকট্রন আমরা একমাত্র কন্ডাকশন ব্যান্ডে পাবো, ভ্যালেন্স ব্যান্ডে ফ্রি ইলেকট্রন পাওয়া ইজ নেভার পসিবল। সিমিলারলি হোল তাহলে কোথায় পাওয়া যাবে, হোল অনলি পাওয়া যাবে ভ্যালেন্স ব্যান্ডে, আমরা কিন্তু কন্ডাকশন ব্যান্ডের মধ্যে হোল পাবো না। ওকে, তাহলে আমরা হোল কোথায় পাচ্ছি, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। এবার দেখো আমাদের যে হোল, সেটা বেসিক্যালি কি, সেটা তো একটা বেসিক্যালি ফাঁকা জায়গা, যে আমাদের এখানে ইলেকট্রন ছিল কিন্তু এখন এখানে ইলেকট্রন নেই, এটা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি একটা কন্ট্রাস্ট তৈরি করার চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, আচ্ছা ইলেকট্রন ছিল, ইলেকট্রন এখানে চলে এসছে, এবার ইলেকট্রন কিরকম, সেটা তো নেগেটিভ, তাহলে নেগেটিভের যে অপোজিট সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি, আচ্ছা তার মানে হোলগুলোকে আমরা কি, হোলগুলোকে আমরা পজিটিভ পার্টিকেল হিসেবে নিতে পারি। যে এক্ষেত্রে হোল মানে বেসিক্যালি সেটা একটা ফাঁকা জায়গা, কিন্তু জাস্ট একটা আমাদের কনসেপ্ট বিল্ড করার জন্য, একটা আমাদের কন্ট্রাস্ট বিল্ড করার জন্য আমরা বলতে পারি আচ্ছা হোলগুলো কি, হোলগুলো হচ্ছে আমাদের পজিটিভ চার্জ ক্যারি করছে, কারণ ইলেকট্রন নেই মানে কি, নেগেটিভ চার্জ নেই, নেগেটিভ চার্জ নেই মানে কি পজিটিভ আছে, বুঝতে পারলে কথাটা। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যখন তড়িৎ পরিবহন হবে তখন কি, তখন ফ্রি ইলেকট্রনগুলো একদিকে মুভ করবে, তাহলে ফ্রি ইলেকট্রনগুলো যখন একদিকে মুভ করবে, হোলগুলো কি, হোলগুলো তার উল্টো দিকে মুভ করবে। এবার আমরা কি বলি, আমরা বলি যেই দিকে ইলেকট্রন যাচ্ছে কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হয়। তাহলে আমরা এটা কি বলতে পারি, যে যেই দিকে হোল যাচ্ছে কারেন্ট সেই দিকেই ফ্লো হয়, বোঝা গেল, তাহলে যেই দিকে হোল যাচ্ছে কারেন্ট সেই দিকেই ফ্লো হয়। তাহলে এই হচ্ছে আমাদের এই পুরো বিষয়টা। এবার দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলেকট্রন অ্যান্ড হোল থাকছে। এবার যখন আমরা একটা পিওর সেমিকন্ডাক্টরের কথা বলবো, আমরা কি বলবো, যখন আমরা একটা পিওর সেমিকন্ডাক্টরের কথা বলবো, সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ, এখানে লিখতে অনেকটা জায়গা লাগবে, তো আমি নোটেশন ইউজ করছি। হ্যাশ লেখা মানে কি, হ্যাশ লেখা মানে সেটা নাম্বার অফ বোঝায়, ঠিক আছে। নাম্বার অফ ইলেকট্রন সেটা কি, সেটা নাম্বার অফ আমাদের হোলের সাথে সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী দেখি, আমরা যদি একটা পিওর সেমিকন্ডাক্টর দেখি, সেই পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ হোল এই দুটো সমান হয়। আমি এখানে পুরোটা লিখিনি, আমি জাস্ট নোটেশন ইউজ করছি, হ্যাশ লিখেছি মানে কি, সেটা নাম্বার অফ বোঝাচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ হোল এটা সমান হয় কার ক্ষেত্রে, পিওর সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে। ওকে, আই হোপ এতটুকু সবার কাছে ক্লিয়ার হলো। এবার এতটুকু যদি সবার কাছে ক্লিয়ার হয়, দেখো নেক্সট আমি কি নিয়ে কথা বলতে চাই, যে আমাদের 0 কেলভিন টেম্পারেচারে আমাদের যে অর্ধপরিবাহী ছিল তার কি ছিল, তার রোধ কত ছিল, তার রোধ ছিল হচ্ছে অসীম, তাই না। 0 কেলভিন টেম্পারেচারের রোধ কত ছিল, 0 কেলভিন টেম্পারেচারের রোধ ছিল হচ্ছে অসীম। এবং সময়ের সাথে সাথে যখন উষ্ণতা বৃদ্ধি পেল, যদি এটা রুম টেম্পারেচারে আসে, তখন কি, তখন এটা তড়িৎ পরিবহন করছে, তার মানে আগের বার তো তড়িৎ পরিবহন করছিলই না, কিন্তু এখন তড়িৎ পরিবহন করছে মানে কি, নিশ্চয়ই এর রোধটা আগের তুলনায় এখন কম রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি, কি বুঝতে পারছি, যে আমাদের টেম্পারেচার যত বৃদ্ধি পাচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স তত হ্রাস পাচ্ছে, তাই না। আমাদের টেম্পারেচার যত বৃদ্ধি পাচ্ছে রেজিস্ট্যান্স তত হ্রাস পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব, দেখো আমরা যখন ওহমের সূত্র এই অধ্যায়টা পড়েছিলাম, তখন আমরা কি দেখেছিলাম, যে আমাদের যে মেটাল বা ধাতুগুলো ছিল তাদের জন্য কি হতো, যে আর টি সেটা ইকুয়াল টু হতো আর নট ইন্টু 1 + α t, তাই তো। যেখানে এখানে কোনটা কি জিনিস, এখানে আমাদের আর টি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট টি টেম্পারেচার, ঠিক, রেজিস্ট্যান্স অ্যাট টি টেম্পারেচার, আমাদের টি উষ্ণতায় এক্ষেত্রে রেজিস্ট্যান্স কত সেটা আর টি বোঝাতো। আর জিরো কি বোঝাতো, আর জিরো বোঝাতো হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অ্যাট 0 টেম্পারেচার, 0 টেম্পারেচারের রোধ কত সেটা আর জিরো বোঝাতো। এক্ষেত্রে টি কি বোঝাচ্ছে, টি তো বোঝাচ্ছে আলটিমেটলি তুমি কত টেম্পারেচারে নিয়ে গেছো। অ্যান্ড এক্ষেত্রে আলফা কি বোঝাতো, আলফা বোঝাতো হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, যে রোধের উষ্ণতা গুণাঙ্ক, তাই না, রোধের উষ্ণতা গুণাঙ্ক। আমাদের যে আলফা, আলফা কি ছিল, আলফা ছিল হচ্ছে আমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ওকে,
টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের উষ্ণতা গুণাঙ্ক। বাই দ্য ওয়ে, কারোর যদি কোনো জায়গায় লেখা বুঝতে কিছু প্রবলেম হয়, আমি সেটা মুখেও বলে বলে চলছি, তো তোমরা লিখতে পারবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আলফা কি, আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম এবং আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদের যে পরিবাহী পদার্থ বা আমাদের যে ধাতুগুলো ছিল, আমাদের যে পরিবাহী বা ধাতুগুলো ছিল, তাদের জন্য আলফা কিরকম ছিল, তাদের জন্য আলফা ছিল হচ্ছে পজিটিভ। দ্যাট ইজ, যদি উষ্ণতা বৃদ্ধি পেত তাহলে ধাতুর রোধ কি হয়, ধাতুর রোধ কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু আমরা যদি অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের জন্য দেখি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমি জাস্ট অর্ধ লিখছি। ওকে, অর্ধ মানে অর্ধ পরিবাহী, তাই না? যে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি দেখি, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আলফা নেগেটিভ হয়। তার মানে কি, তার মানে যত উষ্ণতা বৃদ্ধি পাবে তত কিন্তু অর্ধপরিবাহী পদার্থের যে রোধ সেটা হ্রাস পাবে। ওকে, উষ্ণতা যত বৃদ্ধি পাবে অর্ধপরিবাহী পদার্থের রোধ কি হবে, অর্ধপরিবাহী পদার্থের রোধ তত হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে অর্ধপরিবাহী পদার্থের রোধ তত হ্রাস পাবে। কেন এটা হচ্ছে, তার কারণ দেখো, উষ্ণতা যত বাড়বে তত কি, তত এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে কন্ডাকশন ব্যান্ডে আসতে পারবে। তাহলে এবার তড়িৎ পরিবহনে কারা অংশগ্রহণ করে, হয় ফ্রি ইলেকট্রন বা হোল। দেখো, এখন আমরা হোলের কনসেপ্ট বুঝে গেছি। আমরা কি দেখলাম, যে এইদিকে ফ্রি ইলেকট্রন যাচ্ছে, হোল তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন মানে আমাদের তড়িৎ পরিবহনে কারা অংশগ্রহণ করছে, আমরা বলতে পারি ফ্রি ইলেকট্রন অংশগ্রহণ করছে এবং হোলও অংশগ্রহণ করছে। কারণ যেই দিকে ফ্রি ইলেকট্রন যাচ্ছে কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হচ্ছে, অ্যান্ড হোলও তার উল্টো দিকে ফ্লো হচ্ছে। তার মানে যেই দিকে হোল ফ্লো হচ্ছে কারেন্ট সেই দিকে ফ্লো হচ্ছে, ঠিক না? তার মানে এই ক্ষেত্রে যত উষ্ণতা বৃদ্ধি পাবে তত কি হবে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো শক্তি সংগ্রহণ করে তারা কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। এবার কন্ডাকশন ব্যান্ডে যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কন্ডাকশন ব্যান্ডে যখন তারা চলে আসলো তখন তারা আরো ফ্রি ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করবে এবং আস্তে আস্তে আরো বেশি পরিবহনে অংশগ্রহণ করবে। তাহলে যত বেশি পরিবহনে অংশগ্রহণ করছে তত কি হচ্ছে, তত রোধের মান হ্রাস পাচ্ছে। ওকে, ক্লিয়ার? আই হোপ সবার কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমাদের যে অর্ধ পরিবাহী তাদের জন্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স সেটা কিরকম হয়, তাদের জন্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এটা নেগেটিভ হয়। যত উষ্ণতা বৃদ্ধি পায় রোধের মান তত হ্রাস পায়। ওকে, তাহলে আই হোপ এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হলো। এবার দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে আমাদের যে বিশুদ্ধ অর্ধপরিবাহী তাদের মধ্যে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ হোলস সেম হয়। ঠিক আছে, আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ হোলস সমান হয়। এবং এই যে ইলেকট্রন হোল, এরা কিসে অংশগ্রহণ করে, এরা অংশগ্রহণ করে হচ্ছে তড়িৎ পরিবহনের মধ্যে। এবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী, এদের মধ্যে তোমরা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বলো বা নাম্বার অফ হোল বলো, কারণ দুটো তো সমান সংখ্যায় থাকে, তাই না? যে আমি যদি নাম্বার অফ ইলেকট্রন বলি এক্স, তার মানে নাম্বার অফ হোল কত আছে, মানে নাম্বার অফ ইলেকট্রন মানে আমি ফ্রি ইলেকট্রনের কথা বলছি। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যদি এক্স থাকে তাহলে হোল কতগুলো আছে, হোলও এক্স সংখ্যক আছে। তাহলে এই যে এই নাম্বার অফ ফ্রি ইলেকট্রন বা নাম্বার অফ হোল, সেটা কি হয়, আমরা যদি পিওর সেমিকন্ডাক্টরের কথা বলি, পিওর সেমিকন্ডাক্টর, ওয়েট, পিওর সেমি কন্ডাক্টর, এদের ক্ষেত্রে কি হয়, আমাদের যে নাম্বার অফ ইলেকট্রন অর নাম্বার অফ হোল, এটা কি হয়, এটা ভেরি লেস হয়। ঠিক আছে, তুমি দেখো, তুমি উষ্ণতা বাড়াতে বাড়াতে কত বাড়াবে, এক সময় উষ্ণতা বাড়াতে তো জিনিসটা গলে যাবে, তাই না, পুড়ে যাবে। তো একটা তো আমরা যত ইচ্ছা উষ্ণতা বাড়াতে পারবো না, তাই না? যে আমরা সমস্ত কি করলাম, সমস্ত আমরা যোজ্যতা ইলেকট্রনকে কন্ডাকশন ইলেকট্রনে কনভার্ট করলাম, সেটা তো পসিবল নয়, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের যে এই পিওর সেমিকন্ডাক্টর, দ্যাট ইজ আমাদের জার্মেনিয়াম, সিলিকন, এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড নাম্বার অফ হোল এটা খুবই কম সংখ্যায় থাকে। এবং খুবই কম সংখ্যায় থাকার ফলে কি হয়, এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন তো হয়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে হয়, খুবই নেগলিজিবল কারেন্ট ফ্লো হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পারপাস সেটা সলভ হয় না। এবং এই পারপাস সলভ করার জন্য আমাদের কি চাই, আরেকটু বেশি পরিমাণে কারেন্ট চাই। বুঝতে পারলে যে এখানে খুবই কম পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে সেই যে এত কম পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা চাই না, আমরা চাই আরেকটু বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হোক। তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা পিওর সেমিকন্ডাক্টর থেকে কোথায় যাই, নন পিওর সেমিকন্ডাক্টর বা আমাদের অবিশুদ্ধ অর্ধপরিবাহীর দিকে যাই। এবং এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা কি করে তৈরি করি, অবিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা তৈরি করি হচ্ছে ডোপিং এর মাধ্যমে। ঠিক আছে, অবিশুদ্ধ অর্ধপরিবাহী সেটা আমরা কিভাবে তৈরি করি, সেটা আমরা তৈরি করি হচ্ছে
ডোপিং এর মাধ্যমে। এবার এই ডোপিং জিনিসটা কি হচ্ছে, দেখো ডোপিংটা কি, তোমার বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসস্থর রয়েছে, এটা তোমার কি রয়েছে, এটা রয়েছে তোমার হচ্ছে পিওর, আমি এসসি লিখছি সেমিকন্ডাক্টর, ওকে, পিওর সেমিকন্ডাক্টর কেলাস সেটা তোমার কাছে রয়েছে। এবার এখানে তুমি কিছু পরিমাণ কি করছো, কিছু পরিমাণ তুমি অবিশুদ্ধি বা ইমপিউরিটি মিশিয়ে দিচ্ছ। তাহলে এই যে এই প্রসেসটা, সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ডোপিং। তোমার বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাস ছিল, সেখানে তুমি কিছু পরিমাণ অবিশুদ্ধি বা ইমপিউরিটি মিশিয়ে দিচ্ছ। এই যে তুমি কিছু পরিমাণ অবিশুদ্ধি বা ইমপিউরিটি মিশিয়ে দিচ্ছ, এটাকেই আমরা কি বলছি, এটাকেই আমরা বলছি হচ্ছে ডোপিং। এই প্রসেসটাকে আমরা কি বলছি, প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে ডোপিং। এবং যেই জিনিসটাকে তুমি মেশাচ্ছ সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ডোপ, ওকে, ডোপ বা ডোপ্যান্ট। তাহলে যেটা তুমি মেশাচ্ছ সেটা হচ্ছে ডোপ বা ডোপ্যান্ট, আর এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা কি বলছি, প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে ডোপিং। এবং এই ক্ষেত্রে আমরা কি জিনিস ডোপিং করি, দেখো এই ক্ষেত্রে আমরা সাধারণত দুই রকমের ডোপিং করে থাকি, ঠিক আছে। কি কি ডোপিং করে থাকি, এই ক্ষেত্রে আমরা সাধারণত দুই রকমের ডোপিং করে থাকি। একটা আমরা করি হচ্ছে ট্রাইভ্যালেন্ট ডোপিং, ওকে, আরেকটা আমরা কি করি, আরেকটা আমরা করি হচ্ছে পেন্টাভ্যালেন্ট ডোপিং, ওকে, আরেকটা আমরা কি করি, আরেকটা আমরা করি হচ্ছে পেন্টাভ্যালেন্ট ডোপিং। তাহলে আমরা দুই রকমের ডোপিং করে থাকি, একটা হচ্ছে আমাদের ট্রাইভ্যালেন্ট ডোপিং, আরেকটা হচ্ছে আমাদের পেন্টাভ্যালেন্ট ডোপিং। এবং ট্রাইভ্যালেন্ট ডোপিং করার ফলে আমাদের এক রকমের অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয়, এবং পেন্টাভ্যালেন্ট ডোপিং করার ফলে আমাদের আরেক রকমের অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয়। এবং একটার মধ্যে কি হয়, একটার মধ্যে আমরা মেজরিটি কন্ডাক্টর হিসেবে হোলকে পেয়ে থাকি, অর্থাৎ সেখানে হোলের সংখ্যা মুক্ত ইলেকট্রনের থেকে বেশি হয়। আরেক ক্ষেত্রে কি হয়, মুক্ত ইলেকট্রনের সংখ্যা হোলের তুলনায় বেশি হয়। এবং এই যে এই বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে। যে আমাদের এই ডোপিং তো আমরা বুঝলাম, এবার ডোপিং আমরা দুই রকমের করছি, যে ট্রাইভ্যালেন্ট ডোপিং এন্ড পেন্টাভ্যালেন্ট ডোপিং। তাহলে এই ডোপিং গুলো কিভাবে হচ্ছে এবং তার ফলে আমরা কি এফেক্ট পাচ্ছি না পাচ্ছি, সেই বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। এখন আমরা কি ডিসকাস করতে চাই, একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। এই যে এককটা ছিল এটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই, যে হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট। দেখো, যে তুমি যদি একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার যতখানি এনার্জির প্রয়োজন হবে সেটাই হচ্ছে এক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি কি বলছি, তুমি যদি একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা যতখানি এনার্জি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট, ওকে। তাহলে এবার এই 1 ইলেকট্রন ভোল্টের সঙ্গে আমরা যদি জুলের সম্পর্ক বের করতে চাই, কি করে বের করব, তাহলে জুলের সম্পর্ক বের করার জন্য আমরা বের করবো যে 1 ইলেকট্রন ভোল্ট সেটা কি হচ্ছে, একটা ইলেকট্রনকে আমি যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে পাঠাচ্ছি, দেখো আমি যদি যখন কোনো একটা বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা চার্জকে পাঠাই, তখন আমরা কি জানি যে কিছু পরিমাণ কার্য হয়। এবার কার্য আর শক্তি কি ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা কি জানি ডাব্লু সমান সমান ভি কিউ হয়, যেখানে ভি কি, ভি হচ্ছে বিভব প্রভেদ এবং কিউ কি, কিউ হচ্ছে আধানটার মান। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন একটা ইলেকট্রনকে 1 ভোল্টের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, সেক্ষেত্রে তো কিছু কার্য করতে হচ্ছে, তাই না। এবার কার্য আর শক্তি কি ইকুইভ্যালেন্ট, তাহলে এই ক্ষেত্রে যেই পরিমাণ শক্তি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি 1 ইলেকট্রন ভোল্ট। এবার 1 ইলেকট্রন ভোল্ট তার সঙ্গে জুলের কি সম্পর্ক সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো আমরা কি লিখছি, 1 ইলেকট্রন ভোল্ট সেটা কি হবে, যে আমাদের একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা আমরা একটা ইলেকট্রনের চার্জ লিখলাম, ইন্টু কত, ইন্টু হচ্ছে কত বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইন্টু ভোল্ট, সেটা মানে কি হয়ে যাচ্ছে, আমাদের জুল। তাহলে আমাদের 1 ইলেকট্রন ভোল্ট সেটা কত হচ্ছে, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, ওকে। তাহলে দেখো আমরা যদি জুল একক ব্যবহার করতাম, সেই এককটা বড় একক, কিন্তু আমরা যখন এই ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে কি অত বড় একক আমাদের ইউজ করার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে দেখো এই 1.6 এটাকে তুমি বাদ দাও, আমাদের অর্ডারটা দেখো 10⁻⁻19, তার মানে 1/10 পাশে 19টা শূন্য, তাহলে এটা দিয়ে ভাগ করছি, এরকম অর্ডারের একটা আমরা ইউজ করছি। তো সেই জন্য আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যা কিছু ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন ভোল্ট এই যে এককটা রয়েছে সেটাকে আমরা ন্যাচারালি প্রেফার করে থাকবো, ওকে। তাহলে আমাদের যে আজকের এই ক্লাসটি সেটা আমি এখানেই শেষ করছি। আই হোপ যে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো, অ্যান্ড আমি যেই বিষয়গুলো তোমাদেরকে পড়ালাম সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দেবে, তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। এছাড়াও আমাদের পরবর্তী ক্লাসে আমি এর পরবর্তী যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব, এবং সেই বিষয়গুলো দেখার জন্য এবং সেই জিনিসগুলো শেখার জন্য তোমরা
অবশ্যই চেষ্টা করবে যাতে তোমরা প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। আর তোমরা রেগুলারলি অ্যাটেন্ড করলে দেখবে আলটিমেটলি তোমাদের সমস্ত ডাউটই ক্লিয়ার হতে থাকবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।